হরিশচন্দ্র রাম মূর্তি, রাম বিগ্রহ প্রতিষ্ঠাতাকারী শ্রী তিনি প্রতিষ্ঠিত করেছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং রাম মূর্তি বা রাম বিগ্রহের প্রতিষ্ঠাতা শ্রী তার তার আসল নাম হচ্ছে শ্রী হরিদাসচন্দ্র তরণী দাস। আবার তার নাম হচ্ছে শ্রী হরিদাসচন্দ্র তরণী দাস। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, যারা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বক্তব্য আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। শিরোনামটা আপনারা দেখেছেন যে রাম মূর্তির প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে ভুয়া একটা মামলায় গ্রেপ্তার করেছে গভীর রাতে। একেবারেই ভুয়া একটা মামলা। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ তিনি 9 কোটির বেশি টাকা হুন্ডি করেছেন। 9 কোটির বেশি টাকা তিনি মানি লন্ডারিং করেছেন। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খাঁটি বাংলা একটা প্রবাদ আছে, বলে যে সেই গল্পটা যে এক হরিণ ভাটিতে পানি খাচ্ছিল, ঝর্ণার ভাটিতে, বাঘ ছিল উপরে। তখন ওই হরিণকে খেতে গেল। হরিণ বলল, তুই জল ঘোলা করছস কেন? তাই তোরে আমি খাবো। তো বলল যে, সিংহ মহারাজ, আমি তো ভাটিতে, আপনি তো জানে আমি কিভাবে জল ঘোলা করলাম। তো এইবার করস নাই, এর আগে তোর বাপ জল ঘোলা করছিল, তাই তোকে খাবো। মানে খাওয়ার আগে একটা অজুহাত তো দেখাইতে হবে, তুই জল ঘোলা করস নাই, তোর বাপে করেছে। তো এই হরিদাস, তার পূর্ণ নামটা এক এক সময় এক একভাবে বলে, কারণ সাধারণ নিম্নবর্ণের হিন্দু তো, তাই তার নাম একটু সবাই পূর্ণ নাম নিতে একটু লজ্জা পায়। এমনকি হিন্দুরাও, মুসলমানরা তো নিবেই না, পারলে তো তারা নামটা পাল্টাই ফেলত। তার প্রকৃত নাম হচ্ছে শ্রী হরিদাসচন্দ্র তরণী দাস। শ্রী হরিদাসচন্দ্র তরণী দাস। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি মানি লন্ডারিং করেছেন। এত টাকা কোথায় পেলেন? আচ্ছা, একটা লোক যদি দুর্নীতিবাজ হয়, সে তো টাকা মেরে সুইজারল্যান্ডে চলে যাবে, সুইস ব্যাংকে রাখবে, নিজের পক্ষে ভারতে রাখবে। যেহেতু হিন্দু মানুষ, আপনাদের ধারণা হিন্দু মানুষ হলে সব টাকা ভারতে রাখে। কিন্তু বেগম বাজারে তো আমি তো হিন্দু খুঁজে পাই না। ওই যে কানাডার যে বেগম বাজার, সুইস ব্যাংকে যে টাকা রেখেছে, তাদের হিন্দুর সংখ্যাটা কত একটু আমাকে বলবেন আপনারা? নামগুলো একটু দেখান তো। 146 গুণ বেড়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে। এখনো কি ভারত হিন্দুদের রেখেছে? এখনো কি বাংলাদেশে ভারত সরকার চলে, হিন্দুর সরকার চলে, না আওয়ামী লীগের সরকার চলে নিজের পক্ষে? তো এখন এই সুইস ব্যাংকে কে টাকা রাখে, কারা রাখে? তাদের সংখ্যা কত? তাদের যদি সংখ্যা 1000 হয়, তার মধ্যে বড় জোর 5টা পাবেন হিন্দু, আর 995 জন তো পাবেন মুসলমান। ও ভারতে টাকা রাখা খুব খারাপ, কিন্তু সুইজারল্যান্ডে রাখা ভালো, তুরস্কে রাখা ভালো, তাই না? দুবাই রাখা ভালো, আমেরিকা নিয়ে যাওয়া ভালো, কানাডাতে নিয়ে যাওয়া ভালো, সিডনিতে নিয়ে যাওয়া, এগুলো ভালো, তাই না? যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। তাহলে এই তরণী দাস, এই হরিদাস, ঠিক আছে, এই হরিদাসকে যদি আপনারা মনে করেন যে সে টাকা মেরে চলে যাবে, তাহলে সে একটা সাধারণ পরিবারের সন্তান। তার পরিবারের মানুষ এখনো অর্থকষ্টে থাকে, বিলাসবহুল জীবনযাপন করে না। না খায় না থাকলেও বিলাসবহুল জীবনযাপন তো করার প্রশ্নই আসে না। 40 কোটি টাকার একটা প্রজেক্ট যে করতে পারে, সে কি ওখান থেকে 20 কোটি টাকা 10 কোটি টাকা নিয়ে পালায় যাইতে পারতো না আগে? সে তো আগেই ভারতে চলে যেতে পারতো। নিতেন পক্ষে ভারতে 40 কোটি টাকা থাকলে সে তো বহু জায়গায়, 9 কোটি টাকার যদি তার ক্ষমতা থাকে, বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। সে ওইখানে আপনার জন্য গ্রেপ্তার হওয়ার জন্য বসে থাকবে? তার বিরুদ্ধে আবার কেউ কেউ অভিযোগ করেছেন, এমনকি হিন্দুরাও, যে সে নাকি জামাতের লোক, সরকারের লোক।
এখন কি প্রমাণ হইল? আমি জানতাম সে জামাতেরও না, সরকারেরও না। সে তার ধর্মের প্রতি সে ডিভোটি। সে তার ধর্মের প্রতি তার দরদ আছে, থাকতেই পারে। মুসলমানদের যেমন তার ধর্ম, চরমনের পীরেরা, আপনারা কি এটা জানেন না যে একটা লোক পীরের পীরের অন্ধভক্ত হয়ে গেলে নিজের বউরে পর্যন্ত দিয়ে দেয়, শালীরে দিয়ে দেয়, বইনেরে দিয়ে দেয়, মায়েরে দিয়ে দেয়। ধর্ম মানুষকে এরকম অন্ধ করে, সে ধর্মান্ধ হয়ে সে ধর্মের প্রতি এত অন্ধ, বা তার বিশ্বাস সেটা সে স্বর্গে চলে যাবে, মুক্তি পাবে, মোক্ষ পাবে, সেই জন্য সে মন্দির বানিয়েছে এবং পাশাপাশি একটা রাম মূর্তি বানাচ্ছে তার বিশ্বাস থেকে। এখন অভিযোগ হলো বিদেশ থেকে তার জন্য টাকা আসছে। বিদেশ থেকে টাকা আসলে সমস্যাটা কি? ধরেন বিদেশ থেকে তারা মন্দিরের জন্য টাকা দিচ্ছে, এটা কি অপরাধ? আমি যদি পৃথিবীতে কোনো দেশে মন্দির, মসজিদ, গির্জা প্রতিষ্ঠার জন্য টাকা দেয়, সেটা কি অপরাধ? সেটা তো অপরাধ না। যদি তাকে কেউ দিয়েও থাকে, সেটা অপরাধ না। তার চেয়ে বড় কথা সে নেয় নাই। তার উকিল কি বলেছে যে তার সমস্ত এই দেশের যারা, তারাই তাকে টাকা দিয়েছে, অনুদান দিয়েছে। এত শত শত হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা বানাইলেন বিদেশি টাকা দিয়ে, ওটা আরাম। আর এই হরিদাস চন্দ্র, তরণী দাস, সে বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে টাকা, এখানে যে মুসলমানের টাকা নেই তাকে আপনি বুঝলেন? এখানে যদি 5,000 লোক অনুদান দিয়ে থাকে, এর মধ্যে অন্তত 100 লোকের অনুদান আছে, তারা মুসলমান। আপনি মনে করেন খালি ওই হিন্দুরাই খালি মসজিদ বানায়? 2-4 জন মুসলমান আছে তারা মন্দিরে চাঁদা দেয়, এই বাংলাদেশেই দেয়, আওয়ামী লীগ বিএনপিরাই দেয়, এমনকি জামাতের লোকেরাও চাঁদা দেয়। সেই খবর তো আপনার, এই এই মন্দিরে যে জামাতের লোক, বিএনপি লোক, আওয়ামী লীগের লোকের নেতারা চাঁদা দেন, তার গ্যারান্টি কেমনে দিলেন মুসলমানেরা? সেই প্রসঙ্গ আমি রাখলাম। তরণী দাস বিরাট পাপ করে ফেলছে। এই এই হরিদাস বিরাট পাপ করে ফেলছে, কারণ সে নিম্নবর্গের হিন্দু, তারপরে আবার কম শিক্ষিত, নামমাত্র শিক্ষিত। তার জন্য তার বিরাট অপরাধ হয়ে গেছে কিছু কিছু হিন্দুদের চোখে। আবার যারা নেতৃত্ব দেয় হিন্দুদের মধ্যে, তাদের তো বুকে আরো বড় জ্বালা, যে কই থেকে কোন হরিদাস পাল আসলো, আইসে সত্যি সত্যি এই হরিদাস পাল আইসে দিকে আসলেই পাল হয়ে যাইতেছে, ক্ষমতাধর হয়ে যাইতেছে। এদের আবার লজ্জা, একজন উকিল, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, তাদের আবার ইজ্জত চলে যায় যে একটা ইন্টারমিডিয়েট পাস একটা ছেলে, তাও নিম্ন বর্ণের, আইসে হিন্দুদের নেতা হয়ে যাবে। আহা! কিন্তু মুসলমানদের উষ্টা খাইতে সমস্যা নাই, তাদের থাবড়া খাইতে সমস্যা নেই। আজকেও দেখলাম এই যে বাংলাদেশের একজন নায়ক হিন্দুদের মালনের বাচ্চা বলে ডাকলো, একজন বিখ্যাত কিংবদন্তি নায়ক সোহেল রানা, শিক্ষিত মানুষ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালোক, প্রকাশ্য টিভিতে বলে মালওয়ানের বাচ্চা বলে, মালওয়ান বলে হিন্দুদের। তাহলে এই যে আমি আপনাদের বলেছি সারা বাংলাদেশে হিন্দুদের যে মালনের বাচ্চা বলে মৌলবীরা, আমি কি ভুল বলেছিলাম? একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন মুক্তিযোদ্ধা, একজন নায়ক, কিংবদন্তি নায়ক, ইসলাম বিরুদ্ধে যা তাই সব জীবন করছে, সারা জীবন, এখন টুপি পরে চাপা মারে। যৌবনকালে সব বাংলাদেশ অভিনেতা দেখবেন, সব নায়ক নায়িকা দেখবেন, যৌবনকালে যা ইচ্ছা তাই ফাত্রামি যত আছে, গাঁজা খাওয়া, মদ খাওয়া, লুচ্চামি করা, ভণ্ডামি করা, বদমাইশি করা, এমনি তো অভিনয় হারামি, নাচ গান তো হারামি। যেই না একটু বয়স ভাটি পড়ে, সব তখন বোরখা পরে নায়িকা হইলে চুল পর্যন্ত দেখে, দেখবেন আনোয়ার দেখবেন চুল পর্যন্ত দেখা যায় না। আরে বাপরে বাপ! আর মেয়া কিন্তু এখন অভিনয় করে। আর তার চুল দেখলে এখন কি হবে? তার চুল যদি দেখায়, তাহলে দুজকে চলে যাবে। এই বুড়া বয়সে, দাদির বয়সে চুল দেখালে বেজ্জতি হয়ে যাবে, বেশ দুজকে চলে যাবে। কিন্তু চুল ভাই আগে মনে ছিল না, এগুলা শত শত সিনেমা করছে, তখন মনে ছিল না। সোহেল রানার মতো লোক হিন্দুদের মালনে বাচ্চা বলে গালি দিচ্ছে, দেখেন আজকে টিভিতে, এটা নিয়ে আসতেছি পরে লাইভে এই প্রসঙ্গে। মুসলমানেরা যতই মুক্তিযোদ্ধা হোক, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ থাকবেই, সেটা অশিক্ষিত হোক, মূর্খ হোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ছাত্র নেতা, ছাত্রলীগ করা হোক, তারপরেও সে প্রকাশ্য হিন্দুদের মালাউনের বাচ্চা বলে গালি দিছে। মালাউন বলছে, মালাউন। মুসলমানদের যদি কেউ জবানের বাচ্চা এইভাবে প্রকাশ্য গালি দেয়, দেশে থাকতে পারবে? এই বাংলাদেশে পারবে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যে প্রসঙ্গে আসি, এই হরিদাসকে গ্রেপ্তার করলো মধ্যরাতে, মানে গভীর রাতে। সে কিন্তু একটা কথা বলেছে যে 10টা খুন করলেও এইভাবে পুলিশ ধরে না। এই কথাটা কিন্তু সে বলছে। বলার পরে কি করলো, সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করলো, কথাই বলতে দিল না, পুলিশ তাকে থামিয়ে দিল। এই চুপ চুপ চুপ, কথা বলবি না, এগুলো বলতেছে। জঙ্গিরা যখন সাংবাদিকদের সাথে কথা বলে, ঠেকায় না কেন? হরিদাস চন্দ্র কি হরিদাস, হরিদাস কি জঙ্গি? ও যদি পালায় যাইতো, ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ।
সে তো আগেও পালায় যেতে পারতো। সে তো 2024-এর আগস্টের আগেও পালায় যেতে পারতো। এখনো তো মানুষ পালায় যাইতেছে, যায় না? বাংলাদেশের ১ থেকে ১.৫ কোটি মুসলমান পালায় গিয়ে ভারতে গিয়ে কাজকর্ম করে খায়। এই হরিশচন্দ্র এই হরিদাসচন্দ্র এখান থেকে ১০-২০ কোটি টাকা নিয়ে চলে যেতে পারতো না? কিন্তু সহ্য হইতেছে না। বাংলাদেশের এই জঙ্গিবাদী, মৌলবাদী, হেফাজতি, জামাতি, সামরানাই পীর, বিক্রমপুরী, মিক্রমপুরীরা এমন চাপ সৃষ্টি করেছে যে বাংলাদেশ সরকার তাকে অ্যারেস্ট করছে। কারণ সরকারও তো জঙ্গিবাদী রাষ্ট্রদের কাঁধে চড়ে আসছে, তাদের নিতে হবে। কি দোষ তার? ৯ কোটি টাকা সে হুন্ডি করেছে। মোতালেব প্লাজায় কত কোটি টাকা প্রতিদিন হুন্ডি হয়? নাম শত বললাম, মোতালেব প্লাজা। কত কোটি টাকা প্রতিদিন, প্রতি ঘন্টায় কত কোটি টাকা হুন্ডি হয়? নবাবপুর মার্কেটে প্রতিদিন কত কোটি টাকা হুন্ডি হয়? বলেন তো দেখি, বুকে হাত দিয়ে বলেন। আর অন্যান্য বাদ দিলাম। বাংলাদেশ থেকে টাকা হুন্ডি কারা করে না? টাকা হুন্ডিতে জামাত আওয়ামী লীগের আমলেই ফার্স্টে ছিল। এই জামাতে ইসলামের লোকেরা এই হুন্ডি ব্যবসায় ফার্স্ট। এখন তাহলে কি তারা হুন্ডির ব্যবসা, এই যে বাংলাদেশের থেকে যে লাখ লাখ লোক যায় চিকিৎসা করতে, লাখ লাখ, একজন কি টাকা হাতে করে নিয়ে যায়? সব তো হুন্ডি করে নিয়ে যায়। অ্যারেস্ট করেন না কেন? সরকার চাইলে আপনাকে যে কোনো অজুহাতে গ্রেপ্তার করতে পারে। প্রয়োজনে বলবে তুই ভাটিতে আসছ, তাতে কি? তোর বাপ জল ঘোলা করেছিল একদিন উজানে থেকে, তাই তরে খাম। সরকার চাইলে যে কোনো অজুহাত দিতে পারে। মুসলমানদের তো অজুহাতের অভাবই নাই। মানে ওই গল্পের সিংহের চাইতে, বাঘের চাইতে, উজানে থাকা বাঘ সিংহের চাইতে মুসলমানদের অজুহাত বেশি। অজুহাতের অভাব নাই। একটা রাম, এই যে মানুষ না বলে, মুসলমানরা বলে মূর্তির কোনো ক্ষমতা নাই। আমি তো দেখলাম এই প্রথম, আমিও জানি, আমিও বিশ্বাস করি যে পাথরের মূর্তি হোক আর মাটির মূর্তি হোক, কোনো ক্ষমতা নেই। অবশ্য স্বর্ণের মূর্তির ক্ষমতা আছে। কারণ স্বর্ণের মূর্তি যদি হয়, তাহলে আরবরা যখন আসছিল ভারতে, স্বর্ণের মূর্তিগুলো কিন্তু নিয়ে চলে গেছিল, মাটির মূর্তিগুলো ভেঙে গেছে। ইসলামী ইতিহাসের ছাত্র সবাই জানে। কারণ স্বর্ণের মূর্তি কেন নিয়ে গেছে? ওগুলো পিগালকে বেচা যায়, ব্যবসা করা যায়, ওটা তো মূল্য আছে। মাটির মূর্তিগুলো ভেঙে চলে গেছে, নিয়ে যায়নি। আপনি বাংলাদেশে এখনো রাখেন স্বর্ণের মূর্তিগুলো, চুরি করবে, ডাকাতি করবে, ভাঙবে না। মাটির বলে ভাঙে, পাথরের বলে ভাঙে। আমি আপনাদের হিন্দুদের একটা পরামর্শ দিই, স্বর্ণের মূর্তি স্বর্ণের বানান, স্বর্ণটা থেকে যাবে। প্রতীকীভাবে বিসর্জন দিবেন নদীতে, আবার তুলে এনে রেখে দিবেন, দেখবেন তাহলে এটা কাজে কাটবে। আমার ধারণা এটা করা উচিত। এটা করলে আরো ভালো হবে। স্বর্ণের মূর্তি বানালে, দুর্গার মূর্তি বানাবেন স্বর্ণের, গণেশের মূর্তি বানাবেন স্বর্ণের, তাহলে কি হবে? ওটা থেকেও যাবে সারা জীবন। প্রত্যেকে বিসর্জন দিয়ে আবার নিয়ে এসে পড়বেন। এটা আপনাদের একটা ভালো বুদ্ধি দিলাম, আমি কিন্তু প্রথম দিলাম। পরে আবার শুরু করে বললেন আমাকে বলছে, তোমাকে বলছে। যেমন মহাভারত ব্যাংক তৈরি করার বুদ্ধি আমি প্রথম দিয়েছি, আর পরে বানানোর পরে বললেন না যে অমুক জনে দিয়েছিল, স্বপ্ন দেখছিলাম, দাদাই দেখছিল, ভুলে গেছিল। যাই হোক, প্রকাশ্য অন্তত আমি বলেছি। মনে মনে কেউ বলতেই পারেন, ভাবতে পারেন। যেটা বলতেছিলাম, কেন হরিশচন্দ্রকে গ্রেপ্তার করা হলো? ৯ কোটি টাকা হুন্ডি করেছে, যদিও প্রমাণ হয় না এখনো। সবচেয়ে মজার বিষয়, তার বিরুদ্ধে আর আগে যে মামলা হয়েছিল, সেই ব্যক্তি একাই ৩৫০ মামলা করছে। আচ্ছা, আপনারা আমাকে এখন বলেন, পৃথিবীতে কোন ব্যক্তি ৩৫০ মামলা করে? ডাউট বাটপার ছাড়া আর ভুয়া মামলা ছাড়া সম্ভব এটা? পৃথিবীর কোন ব্যক্তি ৩টা মামলা করতে পারতে ৫টা পারে, ১০টা পারে, ২০টা পারে? একটা লোকের এত মামলা কেন করতে হবে ভাই? বা ২৫টা করতে পারে, ৩০টা করতে পারে ধরলাম, বা প্রতি বছর একটা করে মামলা করলে, একটা মানুষের বয়স ৫০ হলে সে ৫০টা মামলা করতে পারে। তাইলে যে লোক ৩৫০ মামলা করছে, সেই ব্যক্তি বাদী হলো হরিদাসচন্দ্রের মামলার বাদী। এরপরও আপনাদের আকল আসে না যে এটা হচ্ছে ফাত্রা মামলা, ভুয়া মামলা। এই সরকার যে একটা ফাত্রামি করছে। হরিদাসচন্দ্রের সাথে আমার শনিবার রাতে সর্বশেষ কথা হয়েছিল। রবিবার রাতে তিনি গ্রেপ্তার হলেন। তার সাথে আমার আগেও কয়েকবার কথা হয়েছে। তিনি আমাকে বলতেন, না ভাই, আমাকে গ্রেপ্তার করবে না। পুলিশ গোয়েন্দা সংস্থা আমার বলছে আমার দুর্নীতি কোনো খুঁজে পায় নাই। আর পাবে কেন ভাই? আমার তো কোনো দুর্নীতিই নাই। আমি জনগণের টাকায়, মানুষের টাকায়, আমি ভক্তদের টাকায় আমি এগুলো করি। আমি তা না, আমাকে মেরে ফেলতে পারে কেউ, কিন্তু পুলিশ আমাকে গ্রেপ্তার করে। আমি বলছি, না, পুলিশও আপনাকে গ্রেপ্তার করবে। আপনি তাদের মিষ্টি মিষ্টি কথায় ভুলেন না। পুলিশের মিষ্টি মিষ্টি কথা মানেই আপনাকে গ্রেপ্তার করে। আমি বারবার বলেছি, আপনি কিন্তু গ্রেপ্তার হবেনি। তবে আপনাকে একটা সুযোগ দিয়েছে পালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি পালিয়ে গেলে সরকারও বাঁচলো, তাহলে এদের জবাব দিতে পারবে, ঝামেলায় পড়বে না। কারণ আপনারা গ্রেপ্তার করলে যত কিছুই করুক, আপনারা গ্রেপ্তার করলে সরকার একটু ঝামেলায় পড়বেই, যতই আপনি দুর্বল হয়ে থাকেন। বলে, ভাই আমি একটা দুর্বল মানুষ, আমার গ্রেপ্তার করলে কি হবে? আমি বলছি, না, আপনার গ্রেপ্তার করলে ঝামেলা হবে। তবে আপনারা গ্রেপ্তার করবে, প্রথমে আপনি পালায় যাওয়ার সুযোগ দিবে, তারপরে পালায় গেলে আপনার নামে বহু
সুন্দর সুন্দর গল্প ছড়াবে সমাজে, সরকারও ছড়াবে, এরাও ছড়াবে, বাস। আর একটা কারণ হলো যে সে যেহেতু নিচু জাতের, তাকে ওখান থেকে তাড়িয়ে উঁচু জাতের হিন্দুরা গিয়ে ওই জায়গাটা নিবে। কারণ সে 2টা মন্দির বানাইছে, একটা রাম মূর্তি স্থাপন করছে, তার উপর আবার একটা হাসপাতাল করেছে, তার করতেছে, আর আর বৃদ্ধাশ্রম কমপ্লিট। তো এগুলো দেখে কারো সহ্য হইতেছে না, এটা কারো সহ্য হচ্ছে। মনে করেন আমি আগামীতে যদি মনে করেন যে আমাদের পক্ষের সরকার আসলো, আর আমি 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট নিলাম, দেখবেন আমারে আওয়ামী লীগের লোকের জেলে বাড়াইতে যা যা করার আমার করবে। আমার একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালটা করবো, যেখানে খুব কম টাকায় চিকিৎসা হবে, খুব কম টাকায়, নো লস নো প্রফিট। একটা টার্গেট আছে, দেখবেন আমাকে করতে দিবে না, বা করলেও আমার বলবে এত টাকা কোথায় পেলো। 10,000 কোটি টাকা বুঝছেন তো, 5,000 কোটি টাকা বুঝছেন তো, কত টাকার ব্যাপার। এটা আমার 500 বছর আয়ু থাকলেও আমি কামাই করতে পারবো, তাহলে কোথায় পাবো? পাবো। মানুষ দেয়, মানুষ যখন তার বিশ্বস্ততা অর্জন করে, যেমন এই যে হরিদাস বিশ্বস্ততা অর্জন করেছিল, আপনারা তারা সিটার বাটপার যাই বলেন, আপনি পারেন না কেন? আপনি করে দেখেন 40 কোটি টাকা, 40 কোটি টাকার একটা প্রজেক্ট আপনি করে দেখেন তো, পারবেন না। আপনি 4 কোটি টাকারই পারবেন না, পারবেন না। আপনি করে দেখান, আপনি পারবেন না। হরিদাসচন্দ্র পারতেছিল, আপনারা সেটা ধ্বংস করে দিলেন সব পক্ষই। আর ওই যে কালকেই কিন্তু আমি ভিডিও বানাইছি যে হিন্দুরা হিন্দুদের বন্ধু হয় না। শ্রী প্রিয়রঞ্জন কুণ্ডু আজ থেকে অনেক বছর আগে 99 সালে একটা কিতাব লিখেছিলেন যে হিন্দু হিন্দুর শত্রু। যদিও দেখলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাকি একটা বিবৃতি দিয়েছে তার পক্ষে, কিন্তু ঐক্য ফ্রন্ট বিবৃতি দিবে না, অনেক হিন্দুরা বিবৃতি দিবে না, বরং তাকে সারা জীবন জেলে রাখা যায় কিভাবে বা মেরে ফেলা যায় কিভাবে সেই সকল ব্যবস্থা করবে। কিন্তু মনে রাখেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের নেতাকে গ্রেপ্তার করে সরকার এবং মুসলমানরা যে বিপদে পড়েছে, এই হরিদাসচন্দ্র কিন্তু মরা শামুক, চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু তাজা শামুক। আমাদের গ্রামে একটা কথা আছে, মরা শামুকে কিন্তু পাও কাটে। এই হরিদাসচন্দ্র কিন্তু, এই হরিদাসচন্দ্র তরণী দাস শিব মন্দির এবং কালী মন্দিরের যে প্রতিষ্ঠাতা, সে কিন্তু মরা শামুক, মরা শামুকে কিন্তু পাও কাটবে। লিখে রাখেন আপনি, এটা প্রভাব বহুদূর যাবে, বহুদূর যাবে। এই হরিদাস হতে পারে সে ক্ষুদ্র, এটা বহুদূর যাবে। কেমন যাবে? যেমন আপনারা যখন আওয়ামী লীগ সরকারের সময় রাশেদকে যখন পেটাইতো হারুনের হোটেলে নিয়ে, বিপিন নুরের যখন ছাত্রলীগেরা নেরি কুত্তার মতো থাবড়াইতো উষ্টাইতো, আমি নিজের চোখে দেখেছি ওরা কিভাবে থাবড়ায় উষ্টায়। আমি গিয়ে ছাড়াইছি, বিপিন নুরের কয়েকবার ছাড়াইছি, যুবলীগের ছাত্রলীগের মায়ের থেকে কয়েকবার ছাড়াইছি। মানে কেউ পাত্তাই দিত না 5 পয়সা। সে কিন্তু আজকে মন্ত্রী, মনে রাখেন, মনে রাখেন, বিপিন নুর কিন্তু আজকে মন্ত্রী, এমপি এবং মন্ত্রী। এই তো হরিদাস চন্দ্র হয়তো এমপি মন্ত্রী হবে না, কারণ তার সে যোগ্যতা নেই, সে আসবেও না, সে আসবেও না। কিন্তু এই হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সরকার কিন্তু মরা শামুকে পাও কাটলো। আবারও বলি, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের নেতা ছিল জেতা শামুক, হরিদাস চন্দ্র মরা শামুক। মরা শামুকে পা কাটলে কিন্তু বহু কেটে যায়, খুরের চাইতে বেশি কাটে। এই সরকার কিন্তু বিপদে পড়বে, মুসলমানেরাও বাংলাদেশের বিপদে পড়ে। এই জঙ্গি মুসলমানেরা, এই হেফাজতি মুসলমানেরা, পেয়ারা পাকিস্তানের মুসলমানেরা একটা মূর্তি দেখে ভয় পেয়ে গেছে। মূর্তি নাকি কোনো ক্ষমতা নাই, কিন্তু আমরা তো দেখলাম অনেক ক্ষমতা। একটা মূর্তির যে কত ক্ষমতা, এই হরিদাস চন্দ্রের মূর্তি নির্মাণ দেখে আমরা বুঝলাম। সামরানাই পীর বলে এই কারণে মূর্তি, রাম মূর্তি বানানো যাবে না, রাম মূর্তি বানাবে না, হিন্দুরা কি বানাবে তোমার বলে করবে। হিন্দুরা কি মূর্তি বানাবে মুসলমানদের মৌলবীদের জিজ্ঞেস করে করবে। তবে এই গ্রেপ্তার বহুদূর যাবে, এই ঘটনা বহুদূর যাবে। হয়তো একসময় মুক্তি পাইতেও পারে হরিশ্চন্দ্র, হয়তোবা মারা যেতে পারে, হয়তোবা জেল হোক, সবকিছুই করতে পারে। তো তার সাথে আমার যে কথাটা ছিল, আমার সাথে আলোচনা, তাকে বারবার বলতো আপনার গ্রেপ্তার হবে, মিষ্টি কথায় ভুলেন না। সে বলছে না ভাই, আমার গ্রেপ্তার করবে না, মৌলবাদীরা আমাকে মেরে ফেলতে পারে। আমি বলছি না, আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, পুলিশ আপনাকে গ্রেপ্তার করবেই। এবং আরো কিছু কথা হয়েছে। সর্বশেষ যে কথাটা হয়েছে, তিনি আমাকে বলেন 3.5 লক্ষ নাকি 2.5 লক্ষ টাকা এই মুহূর্তে মনে নেই আমার, 2.5 লক্ষ বা 3.5 লক্ষ বলেছিল, সেই মুহূর্তে বন্যার্থদের জন্য সহযোগিতা করতেছে। এবং আমাকে এও বলে, আমাকে বারবার ফোন দিতেছিল, আমি ধরতে পারিনি লাইভে থাকার কারণে। পরে আমি তারে কল দিলাম, সে ব্যস্ত ছিল, পরে সে ব্যাক করছে। সে আমাকে বললো ভাই আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোনটা দিয়েছিলাম। কি কারণে? বলে যে আপনাকে এই জন্য ওই ঘটনাগুলো জানাইলো, তারপর বলো আপনারা একটা ধন্যবাদ দিব, সেই জন্য ফোন দেব। কি ধন্যবাদ? বলছে আপনি যে আমার সাক্ষাৎকারটা নিয়েছিলেন, তারপরে শত শত ভক্ত এসে বলছে যে শেখ ফরিদ ভাইয়ের ভিডিও দেখে আমরা আপনার এখানে আসছি, এই মন্দিরে আসছে, দর্শনে আসছে, আমাকে বলেছে, এটার জন্য আমাকে ধন্যবাদ জানাতে চাইছিল।
আরো কিছু বিষয় আলোচনা হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এগুলো ছিল, কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করলো। আমি তার যেগুলো সামাজিক কর্ম, যেমন যেমন বৃদ্ধাশ্রম, তারপর হসপিটাল নির্মাণ, এগুলো তাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনি মনে হয় এগিয়ে যান আপনি, বহু মানুষ আপনার সাথে থাকবে। কিন্তু অঙ্কুরেই বিনষ্ট করলো। কারা করলো? মুসলিম জঙ্গিবাদীরা। এরা না কিছু করবে, না করতে দিবে। আর যারা উচ্চ দরের একটু ব্রাহ্মণ্যবাদী, তারা চিন্তা করছে শালা এত ছোট লোক এসে এত বড় কিছু করলো, এটা কি মানা যায়? কারণ হিন্দুর শত্রু হিন্দু, হিন্দু কখনো হিন্দুর বন্ধু হয় না। তাহলে আজকে চিন্ময় কৃষ্ণ দাস জেলে থাকতো না? আমি শেখ ফরিদ যতবার চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে কথা বলেছি, মুক্তির ব্যাপারে, বাংলাদেশে কয়জন হিন্দু বলেছে? 5 জন, 7 জন, 10 জন। বাংলাদেশে হিন্দু কি 5-7 জন, 10 জন? আমরা মুসলমানেরাই বরং বেশি বলেছি তার পক্ষে। যারা মুসলিম পরিবার থেকে এসেছি তারাই সংখ্যায় বেশি হবে, যারা আমরা মুক্তি চেয়েছি। তসলিমা নাসরিন তার মুক্তি চেয়েছে, আসাদ নূর তার মুক্তি চেয়েছে, সাইফুল বাতেন টিটু তার মুক্তি চেয়েছে, আমি তার মুক্তি চেয়েছি, আমরা সবাই মুক্তি চেয়েছি। মুফতি মাসুদ তো মুক্তি চাইতে গিয়ে নিজেই জেলে গিয়েছিল ভারতের, অদ্ভুত ব্যাপার। অবশ্য এখন সে জামিনে মুক্ত। আমরা সবাই মুসলমান পরিবার থেকে আসা, আমরা কেন যে তাকে আপনি পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করছেন, এটা মেনে নেওয়া যায় না। হরিদাস চন্দ্র হচ্ছে বলির পাঠা হয়ে গেল। একদিকে মুসলিম জঙ্গিবাদের, বাংলাদেশ সরকারের, মানে এরা এমন বলতেছে যে এটা মানে রাম মূর্তি নির্মাণ করছে, তাতে নাকি রংপুর চলে গেছে। কত বড় বেকুব, কত বড় বেকুব বলে চিন্তা ভাবনা করে। একটা রাম মূর্তি, তাহলে বোঝা গেল যে মূর্তির শক্তি আছে। এতদিন তো বিশ্বাস করি নাই ভাই, এখন আমার এখন একটু বিষয়, মানে এতদিনও বিশ্বাস নাই। হরিদাস চন্দ্রের গ্রেপ্তার করার পর মনে হইলো যে তাহলে বোধ হয় মূর্তির শক্তি থাকতে পারে, নইলে এত তোড়জোড় কেন, এত তোড়জোড় কেন? তবে হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আর জঙ্গিবাদীদেররা অবশ্যই নিপাত যাবে, তারা কিন্তু চুলকায় ঘাও বানাইতেছে। এটা সরকারের জন্য, তারেক রহমানের জন্য বুমেরাং হবে। আরেকটা জিনিস আপনাদের বলি, এইবার কিন্তু তারেক রহমান যে পাশ করছে ইলেকশনে, যদি হিন্দুরা তারেক রহমানের নারেকে রুমাল দিয়ে ভোট না দিত, তাহলে কিন্তু তারেক রহমান ক্ষমতায় নাও যেতে পারত। আপনাকে বলি, আমাদের মতো কিছু নরাধম জামাতের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছি, আর বাংলাদেশের হিন্দুরা আমরা কন্টিনিউয়াসলি বলে গেছি জামাতের বিরুদ্ধে, যার জন্য জামাতের আসন কমছে বাংলাদেশে। জোর করেও তারা নিতে পারেনি। আর একটা কাজ করেছে বাংলাদেশের হিন্দুরা, 70 থেকে 80টা সিটে হিন্দুর ভোটে পার হয়েছে এই তারেক রহমান। কিন্তু তারেক রহমান হিন্দুর ভোটে পার হয়ে হিন্দুর সাথে গাদ্দারি। বললাম তো 70 থেকে 80টা সিটে, 70 থেকে 80টা সিটে বিজয় নির্ধারণ করে দিয়েছে হিন্দু ভোট। হিন্দুরা ভোট দিয়েছে, আপনি জানেন আওয়ামী লীগের ভোট দেয় নাই। আওয়ামী লীগের হয়তো 5-10% গিয়েছিল ভোট দিতে, 5%। সব হিন্দুরা কিন্তু ভোট দিয়েছে। এই হিন্দুরা ভোট দেওয়ার কারণে কিন্তু জামাত বিরোধী দলে, নাহলে কিন্তু জামাত সরকারি দলে থাকতো, হিন্দু যদি ভোট দিতে না যাইতো। স্পষ্ট করে বলে দিলাম। কিন্তু তারেক রহমান কি করলো, বিএনপি সরকার কি করলো, হিন্দুদের বিরুদ্ধে বিরোধিতা করা শুরু করলো। অদ্ভুত ব্যাপার। তারেক রহমান সাহেবকে বলতে চাই, আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে মৌলবাদী গোষ্ঠী হেফাজতকে, জঙ্গি মুসলমান যে সব মুসলমান না, যারা জঙ্গিবাদী মুসলমান, কট্টর মুসলমান, উগ্রবাদী মুসলমান, তাদের সমর্থন করলে ক্ষমতায় থাকা যাবে। তার শেখ হাসিনা কিন্তু পারেন নাই, তার এত বড় সংগঠন থাকতেও। পেরেছিলেন কি? তারাই কিন্তু তাকে উচ্ছেদ করেছে, শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে কারা? এই উগ্রবাদী মুসলমানেরাই। আপনি তারেক রহমানও কিন্তু এদের হাতে উষ্টাটা খাবেন। পাশাপাশি আপনি কিন্তু, হিন্দুরা আপনার উপরে কিছুটা ভরসা করেছিল, আমি সেই খবর নিয়েছিলাম। বরং আমরা আপনার সরকার সমালোচনা করার কারণে আওয়ামী লীগের নয়, বিএনপিরও নয়, হিন্দুরাই আমার সমালোচনা, ভাই তারেক রহমান একটু কম সমালোচনা করেন। কেন? যে হিন্দুদের পক্ষে নাকি সে কিছু করবে না। তারেক রহমান জীবনও ভারতের পক্ষে কাজ করবে না, হিন্দুদের পক্ষে কাজ। আরে ভাই আওয়ামী লীগই করে না আপনাদের ভাষায়, আওয়ামী লীগ না করলে বিএনপি করবে। যেখানে বামপন্থীরা আপনাদের পক্ষে না, গরুর মাংস খাওয়ায়, আপনাদের জীবনে কোনদিন খাসির মাংস খাওয়াইছে বা কাঠটার মাংস খাওয়াইছে? খাওয়ায় নাই। তো বামপন্থীরা, হিন্দুরাই আপনাদের কাজ করবে না, আওয়ামী লীগ আপনাদের কাছে বিএনপি বুঝি কাজ করবে? কোনোদিনই না। তার প্রমাণ পেয়ে গেলেন তো। তো তারেক রহমান সাহেব কিন্তু একটা বিরাট ভুল করলেন। এই জঙ্গিবাদীদের সন্তুষ্ট করে আপনি কোনোদিনই শেষ করতে পারবেন না। জঙ্গি উগ্রবাদীদের ততক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট করতে পারবেন না, যতক্ষণ দেশটা আফগানিস্তান না বানাইতে পারবে। কোনোদিনই না। আপনি শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার 560টা মসজিদ বানাইছিল, মন পাইছে? তারা বলে হিন্দুরা বলে হিন্দুর মুশরিকের দল, লাইভ আসে বলে হিন্দু মুশরিকের দল। আর ইদানিং কিন্তু বলা শুরু করেছে যে গণতন্ত্র কুফরি। বুঝতে পারছেন তো তারেক রহমান সাহেব?
এই যে আপনি যে হিন্দুদের ভোট নিয়ে এতগুলো সিটে ব্যবধানে পাস করলেন, ৭০-৮০টা সিটের হিন্দুদের ভোটের ব্যবধানে, ভোটের কারণে এই ব্যবধানটা হয়েছে। জামাত ক্ষমতায় চালায় চলে যাইত। আমরাও কিন্তু বলেছিলাম যে নির্বাচনটা হয়ে যাক। তো আপনি পাস করেছেন হিন্দুদের ভোটে আর হিন্দুদের বিরুদ্ধে গাদ্দারি। ফলাফল একই হবে, বরং আপনারটা ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগ তাও রিটার্ন করতে পারবে, ইউটার্ন করতে পারবে। আওয়ামী লীগ আবার কামব্যাক করবে। আওয়ামী লীগের অভ্যাস আছে, হাফ টাইমের আগে ৪ গোল খায়া পরে কিন্তু ৫ গোল দিবে। আপনি কিন্তু পারবেন না। আপনি কিন্তু হাফ টাইমের আগে দিলেও পারবেন না, শেষে দিলেও তো ফিরাইতে পারবেন না। আওয়ামী লীগ লাস্ট মিনিটে গোল করার প্লেয়ার। ফুটবলের সাথে যেত লাস্ট মিনিটে কি এসে গোল করবে। আপনি তারেক রহমান পারবেন না। আপনি কিন্তু আওয়ামী লীগ না, আপনি ফিরতে পারবেন না। আপনি যেদিন বিচ্ছিন্ন হয়ে যাবেন আর পারবেন না, ওই সুযোগ দেবে না। হিন্দুরা এবার আপনারা কিছুটা বিশ্বাস করেছিল, সেই জন্য আপনাকে ভোট দিয়েছে। নইলে আপনি এবারও বিরোধী দলেই থাকতেন, ক্ষমতায় আসতে পারতেন না। তবে সবশেষে হিন্দুদেরই আমি সমালোচনা করব, কারণ তারা ঐক্যবদ্ধ নয়। একটা রাম মূর্তি নির্মাণকারীকে তারা জেলের বাইরে রাখার ক্ষমতা রাখে না। আচ্ছা, ইসকনের কথা বাদ দিলাম, ইসকনের বিতর্ক আছে। ইসকনের সনাতন ধর্ম অনেকে ইসকনের পক্ষে বা বিপক্ষে, আলাদা কথা। রাম, তাদের ধর্ম রাম, তাদের ভগবান রাম, এই ব্যাপারে তো কারো পরমেশ্বর সম্পর্কে তো তাদের কারো বিতর্ক নাই। যে তারা পূজা করুক কেউ না করুক, তারা ভগবান রামকে মানে। একজন হিন্দুকে রাখতে পারলো, তারা জেলের বাইরে রাখতে পারে, শেষে গেলই। আর রাখতে পারলো না, এবং প্রতিবাদ দেখেন নাই, কোনো প্রতিবাদ নেই। হিন্দুর শত্রু আসলে হিন্দুই, হিন্দুর কখনো হিন্দুর বন্ধু নেই। তার জন্য হরিদাস চন্দ্র গেছে। আর হরিদাস চন্দ্র যদি কোনোদিন আমরা মুক্ত করতে পারি, সেটা আমাদের যারা মুসলমান পরিবার থেকে আসছে তারাই যদি বের করতে, আপনাদের মুরদে কোলাবে না। আমরা তাকে বের করবো, কথা দিলাম আপনাদের। আপনারা পারবেন না, আমরা জানি। আমরা হরিদাস চন্দ্রকে বের করবোই আমরা। আপনারা পারবেন না, আমি জানি। আপনারা যাবেন তেল মারতে, নিজের পোলার চাকরি ব্যবসা ঠিক আছে কিনা, মেয়ের জামাইয়ের চাকরি ঠিক আছে কিনা, মেয়ের ভালো বিয়ে হয়েছে কিনা, আর নিজের একতলা ফাউন্ডেশন ২ তালা হয়েছে কিনা, ২ তালা ফাউন্ডেশন ৩ তালা হয়েছে কিনা, ৩ তালা থাকলে আরেকটা জমি কিনছেন কিনা, এই চিন্তায় আছেন আপনারা। মনে রাখেন, যতক্ষণ আপনি রাজনৈতিক ক্ষমতা অর্জন না করতে পারবেন, আপনি টিকতেই পারবেন না। আপনাকে চতুর্থ শ্রেণীর মানুষ হয়ে আপনাকে বসবাস করতে হবে, নাগরিক হয়ে। হরিদাস চন্দ্রকে যদি আপনারা দ্রুত মুক্ত করতে না পারেন, তাহলে আপনাদের কপালে আরো শনি আছে, আরো বহু শনি আছে, বলে দিলাম। গ্রেপ্তার করতে দেওয়ার মধ্যে শনিটাই কানছেন। আর ফিরাইতে যদি তাকে না পারেন আপনারা দ্রুত, যদি আমাদের করতে হয়, তাহলে আপনাদের কপালে কিন্তু খুব ভালো আছে বলে আমার মনে হয় না। মনে হয় না আপনাদের। যাই হোক, আমার একটা লাইভ আছে রায়ান জুয়েলের, ওখানে দেরি করে ফেলছি মনে হয়। এখানে হ্যাঁ, জি, একজন লিখেছেন সিলেটলি রাইট, শুভেচ্ছা। জি, ঠিকই বলেছেন, বিক্রি হয়ে গেছে এরা। ঠিকই বলেছেন। ভারত প্রকাশ্যে বাংলাদেশের হিন্দুদের নিচ্ছে না, কেন যায় না? কেন ভারত কেন প্রকাশ্যে নিবে? আপনি যান না কেন? আপনার জন্য তো ব্যবস্থা করাই আছে, আপনি যান। ভারত কেন প্রকাশ্যে কেন নিবে? তবে ভারতের উচিত ঘোষণা দেওয়া যে পৃথিবীর সকল হিন্দু ভারতের নাগরিক, এই ঘোষণা দেওয়া উচিত। কিন্তু এই প্রশ্ন করেন, আপনি যান না কেন? আপনি গেছেন, আপনি যান। ঠিকই বলেছেন, জামাতকে আটকাতে পারবে, কিন্তু তারেক রহমান বুঝলো উল্টা জঙ্গি মৌলবাদীদের পক্ষে কাজ করেন। জি, ঠিকই বলেছেন। এই হিন্দুরা নাকে, হিন্দুরা কোনোদিনই ধানের শীষে ভোট দেয় না, শতকরা ৯৫ জন এইবার দিয়েছে। নাকে রুমাল দিয়ে নৌকা মার্কার বদলে তারা গিয়ে ধানের শীষে ভোট দিয়েছে জামাত ঠেকাইতে। কিন্তু তারেক রহমান এটা বুঝলো না, কিন্তু এবার বুঝবে। ওই যে আরেক ফালতু কথা, সে রয়্যাল এজেন্ট। আরে ভাই, বাংলাদেশে সব আওয়ামী লীগের, শেখ হাসিনা রয়্যাল এজেন্ট, শেখ মুজিব আসলো রয়্যাল এজেন্ট, সরোয়ার্দী ছিল রয়্যাল এজেন্ট, মৌলানা ভাসানী ছিল রয়্যাল এজেন্ট, মৌলানা তর্কাবাগি ছিল রয়্যাল এজেন্ট, শেখের বাংলাকে বদলে ছিল রয়্যাল এজেন্ট। মুক্তা কইলেই রয়্যাল এজেন্ট। বাংলাদেশের সব মৌলবী তাহলে পাকিস্তানের আইএসআই এজেন্ট, এটা বলে কি ভুল হবে? যে হিন্দু নিজের নতুন কৌশল। জি, ঠিকই বলেছেন। একজন লিখেছেন হরিদাসের মুক্তি চাই না, এলে এইগুলো মিষ্টি কথা কাজ হবে না, শক্ত কথা বলতে হবে। ওই যে আরেকজন এসে গেছে, গালাগালি শুরু করে দিয়েছে। ভাবির পোলা একটা জামাতি মগা মদুদির উম্মত চলে আসছে গালাগালি দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই বলছেন, গোপালগঞ্জে ২ আসন সদস্য জিলানি হিন্দুদের। জি জি জি,
আবার আমাদের ধর্মমন্ত্রী নাকি বলছে যে সংখ্যালঘুদের অধিকার যদি রক্ষা না করতে পারি পদত্যাগ করব। কোথায় তিনি এখন? এই চাপা মারছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, উগ্রতার চাপে হিন্দু শূন্য হবেই। একজন বলছেন ভারতকে ভারত চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে হস্তক্ষেপ করে নাই, আর হরিদাসের জন্য করবে মনে হয় করবে না। যে একজন বলেছেন বিএনপিকে ভালো মানুষ ছিলাম, ভাবলাম শুধরায়, কিন্তু তারা শুধরায়নি। শুধরাবে কেন? কয়লা ধুলে তো ময়লা যায় না, তারা কখনোই শুধরাবে না। আপনি ঠিকই বলেছেন, কোন সরকারের আমলে হিন্দু নিরাপদ না। জি, ঠিকই বলেছেন। ওটা তো আমি বলেছি যে আমিও যদি কোনোদিন এমপির মন্ত্রী, আমিও হিন্দুদের রক্ষা করতে পারবো না। কারণ এই বাংলাদেশে সামাজিকভাবে এমন কিছু পয়দা করা হয়েছে যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে না পারে, সেই ব্যবস্থা আয়োজন তারা করে রেখেছে। হ্যাঁ, একজন লিখেছে, আসল ব্যাপারটা হলো বাংলাদেশে ইসলামের ঠিকাদারদের ভয় একটাই, পাছান আল্লাহ রামের কাছে হেরে যায়, ভয়ে রামের মূর্তি। জি, ঠিকই বলেছেন। এরা বিরাট ভয় পেয়ে গেছে। যে মৌলবাদীরা যা করছে সরকার তাই করছে। এই যে একজন বলেছে, দেখেন চলে এসেছে আমার ভাবির পোলা, কি বলেছে? আমাকে আমাকে তারা নাকি আল্লাহু আকবার বলে কি করবে দেখতেছেন তো? এই হলো অবস্থা, বুঝতে পারছেন? এই হলো অবস্থা বাংলাদেশের, আমাদের ভাবির পোলাদের এই হলো অবস্থা। ঠিক আছে? কি বলছে দেখছেন তো? আমার এই ভাবির পোলা কি ওয়াকারুজ্জামান নাকি কি ওয়াকারুর রহমান, ওরে বাবা ওয়াকার, ও ওয়াকার, ওয়াকিউর রহমান নাকি পহমান নাকি কি নাম ভাবির পোলা, তাই নাকি ভাবির পোলা? আমরা চিনো আমি কে? তোমার বাপ মায়ের জিজ্ঞেস আমি কে? হ্যাঁ, ভাবির পোলা। এত সহজ? হুম। বাংলাদেশের আইএসআইয়ের এজেন্টে গিজগিজ করে ওটা সমস্যা নাই। এক হরিদাসচন্দ্র রায়ের এজেন্ট বাংলাদেশে একটা নতুন বক্তব্য। এই যে দেখেন আবার এসেছে, কুত্তা দিয়ে খাওয়া হবে। এই যে আসছে কালকেও এগুলো কইছে। ঠিক আছে? একজন লিখেছে মন্দির নারায়ণগঞ্জ গাজীপুরে বা রংপুরে, তো কেন হইলে সমস্যা কি? তোমার মায়ের ভাতারের জায়গার মধ্যে করবে? তোমার শাশুড়ি হাদির উপরে মন্দির বানাইতে গেছে? তোমার শাশুড়ি হাদির উপরে রাম মূর্তি নির্মাণ করতে গেছে বাবির পোলা? ওরা যেখানে দেবত্বর সম্পত্তি সেখানে করে। তোমারও তো ফাটে কেন? তোমারও তো ফাটে কেন? ওরা ওরা ওদের সম্পত্তিতে করে, তোমার ফাটে কেন? তোমার শাশুড়ি হাদির উপরে গিয়ে রাম মূর্তি বানাবে না মন্দির বানাবে? ঠিকই বলেছেন, বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে। হুম, এখন আমিও ভারতের দালাল হয়ে গেছি। এরা স্বপ্নেও ভারতের দালাল। তোমার মায়ের যে হাঙ্গা করছে ওকে ভারতের দালাল নাকি? তোমার জন্ম দিছে ওকে ভারতের দালাল ভাবির পোলা? হ্যাঁ, ঠিকই বলেছেন। হরিদাসকে গ্রেপ্তার করে বিশেষ বার্তা দিল। ইয়েস।